ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না? প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের বিষয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটা কথা কঠিন হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমন এই সরকারকে দরকার, ঠিক তেমনইভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। রবিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাগ্রত বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা আজ ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে, কোনটা আগে করবে কোনটা পরে করবে। এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে 5ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তাদের 3 মাসের ব্যবধানে এসে প্রতিবাদ জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নাই। দুর্ভাগ্য হলো সরকার কোনটা আগে করবে কোনটা পরে করবে। তাদের চিকিৎসা না করে সরকার ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। এই দায়িত্ব তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তিনি আরো বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, অনেক বছর লাগবে। চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেদিকে নজর দেন। সামনে রমজান আসতেছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দেন। টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইন লেগেছে, আমি দেখলাম ট্রাক যাচ্ছে, মানুষ তার পেছনে দৌড়াচ্ছে। আলামতটা ভালো না, দৃষ্টিটা ওদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ ডেঙ্গু, যানজট এগুলো কিভাবে কমাবেন সেদিকে নজর দেন। স্টেডিয়াম বানাতে যাবেন না, 50 সালওয়ালা পরিকল্পনা নিয়েন না। শেখ হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তাই আজ যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন, কর্মসূচি কমিয়ে আনেন। এদিকে নির্বাচন নিয়ে বিএনপির সংশয় কোথায়? জাতীয় সংসদ নির্বাচন কবে হবে? এটাই এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতেই একই প্রশ্ন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে দলটি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও এখনও সুস্পষ্ট বক্তব্য আসেনি। বরং সরকারের 2-1 উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও ধোঁয়াশা আচ্ছন্ন করে তুলেছে। এই জন্য ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় দলটি। এ সময়ে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে তারা। এর মধ্যে না হলে আগামী মার্চ কিংবা এপ্রিল মাস থেকে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে বিএনপি। এই দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা। বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবির প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপির ভয় হচ্ছে 111-এর কিংস পার্টি গঠন করে 2 নেত্রীকে মাইনাস করতে চেয়েছিল ক্ষমতাসীনেরা। এবারও সেরকম হওয়ার আশঙ্কা করছে দলটি। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য বারবার সরকারকে চাপ দিচ্ছে এবং তাড়াহুড়ো করছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান জনতার চক্ষে বলেন, নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা প্রকাশের কিছু নেই। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এই জন্য জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনী রোডম্যাপ চাচ্ছি। আমাদের দাবি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে তখন পরিবেশ ও পরিস্থিতি বুঝে পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি এবং সমর্থন দিয়েছি যাতে এই সরকারকে ব্যর্থ না হয়। এদিকে দলটি নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। 19 নভেম্বর থেকে 10টি সাংগঠনিক বিভাগ সফর করবে দলটির সিনিয়র নেতারা। সফর শেষ হবে আগামী 21 ডিসেম্বর। এই সফরে মূলত বিভাগীয় শহরে প্রশিক্ষণ কর্মশালা করবে দলটি। রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সারা দেশে গণসংযোগ করবেন নেতারা। এছাড়া ইতিমধ্যে দলটির অঙ্গ সংগঠন বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল পৃথকভাবে নানা কর্মসূচি নিয়ে সারা দেশে সফর করেছে। এছাড়া 10টি সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় বড় শোডাউনের চিন্তাও করেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম জাহিদ হোসেন জনতার চোখে বলেন, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি আগেও ছিল, এখনও আসে এবং ভবিষ্যতেও থাকবে। যে পর্যন্ত সুষ্ঠু পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত না করে সে পর্যন্ত কর্মসূচি থাকবে। সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এদিকে খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্যে যেতে পারেন, তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়া চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা চেষ্টা করছি। এটি একটি খুব কনফিডেন্সিয়াল ইস্যু, এটা নিয়ে খুব বেশি কথা বলার আপাতত কিছু নেই। ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যেসব কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে লিগ্যাল মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছে সঠিক কাগজপত্র দিয়ে তারা জনবল নেবে, কিন্তু এক্ষেত্রে অপতৎপরতা ঠেকাতে তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরাও এই বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি। এদিকে ফ্রান্সে আরেক উপদেষ্টাকে হেনস্থার চেষ্টা ব্যর্থ হয় যেভাবে। বিদেশের একটি রাস্তায় বেশ কয়েকজন উত্তেজিত লোক তাকে নিবৃত করার চেষ্টা করছে কয়েকজন। প্রায় বেসামাল লোকটি তার কথাগুলো অস্পষ্ট। তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ধাক্কাধাক্কির এক পর্যায়ে তাকে পেছনেই সরতে হয়। 26 সেকেন্ডের এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার টাইটেল ছিল ফ্রান্সে পাবলিকের দৌড়ানির খেয়ে দোকানের ভেতরে উপদেষ্টা। কিন্তু ওই ভিডিওতে কোনো উপদেষ্টাকে দেখা যায়নি। এ নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার। এই প্রতিবেদক কৌতূহলী হয়ে ওঠেন। ঘটনার বেশ কটি ভাষ্য মিলেছে, তবে যেভাবে ফেসবুকে প্রচার করা হয়েছে তা সর্বত্রই সত্য নয়। উপদেষ্টা দৌড়ানি খেয়েছে এমনটি নয়, বরং একটি প্লট তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ঠেকানো গেছে। ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস নোট বা ভাষ্য প্রচার হয়নি। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান আছে। একটি ভাষ্য ছিল, এমন 7 নভেম্বর বৃহস্পতিবার প্যারিস স্থানীয় সময় বিকাল শহরের প্রাণকেন্দ্রের একটি রেস্টুরেন্ট নাম ব্লু কেউ কেউ ব্লয়েসও বলে থাকেন, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে 2 কিলোমিটার দূরত্বের অবস্থান। সেখানে পূর্ব নির্ধারিত বৈঠক চলছে। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ব্যক্তিগত সফর প্যারিসে যাওয়ার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। বাইরে 6 থেকে 7 জনের একটি জটলা, 2-1টি মুখ পরিচিত। তারা আওয়ামীপন্থী, তাদের গতিবিধি সন্দেহজনক। উপদেষ্টার প্রোটোকল টিম বিষয়টি অবহিত করে দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তিনি সেখানে উপস্থিত হন, তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন। ততক্ষণে বৈঠকও শেষ হয়ে যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ নিরাপদে ফ্রান্স ত্যাগ করেন। তার সঙ্গে ক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকদের মুখোমুখি হওয়া দূরে থাক, তিনি ঘটনা আঁচ করতে পেরেছেন কিনা সংশয় প্রকাশ করেছে ওই প্রত্যক্ষদর্শীরা। অন্য ভাষ্যটি ছিল, এমন অনির্ধারিত সফরে কয়েক ঘন্টার জন্য জেনেভার বৈঠক সেরে সড়ক পথে প্যারিসে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার আব্দুল আহাদ, APS মোয়াজ্জেম হোসেন। জেনেভা থেকে 6 ঘন্টার ড্রাইভ শেষে 7 নভেম্বর সকালে তারা প্যারিসে পৌঁছান। 9টায় বাংলাদেশ মিশনে মত বিনিময় করেন। 36শে জুলাইয়ের আন্দোলনে প্যারিস থেকে নানাভাবে সহযোগিতাকারী প্রবাসী বিপ্লবীদের সঙ্গে ফ্রান্সে পড়ুয়াও ছিলেন অনেকে। ওই মিটিং শেষে তিনি জেনেভা থেকে নিয়ে আসা গাড়িতে চড়েই আইফেল টাওয়ার দেখতে যান। দুপুরে ফিরেন বাংলাদেশ মিশনে। সেখানে সামান্য সময় বিশ্রাম ও খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যান। গন্তব্য জেনেভা। ফেরার পথে একটি ক্যাফেতে বৈঠকে বসেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সঙ্গে। এটি না মিশন না পিনাকির আবাসস্থল, থার্ড ও মাঝারি একটি প্লেস। ওই প্লেসেই উপদেষ্টাকে ঘিরে ধরার অপচেষ্টা করা হয়, কিন্তু বিক্ষুব্ধ আওয়ামী সমর্থকেরা খুব সুবিধা করতে পারেনি। ওই প্রত্যক্ষদর্শীর বয়ান মতে দূতাবাসের বেশ কজন কর্মকর্তারা আচমকা উপস্থিতি, তারা সরে গেছে, এটা সত্যি।